মোস্তফা খামেনি ইনি কিন্তু নির্দেশ দিয়েছেন যে বিজয় অর্জন করার আগ পর্যন্ত এদের সাথে আর কোনো বিরতি নাই। কখনোই কোনো মুসলমানকে আমেরিকা বা ইসরায়েলিরা কোনো হেল্প করবে না। কিন্তু আসল তথ্য তো নিউ ইয়র্ক টাইমস ফাঁস করে দিছে। ইরান যুদ্ধ বন্ধের মধ্যেও এবং যুদ্ধ চলাকালীনও ইরান দাবি করেছে তারা $18 বিলিয়ন তেল বিক্রি করেছে। মানে ব্যবসাটা ঠিকই করে দিছে। ইউক্রেনের তো একটা ক্ষোভ আছে ভাই, এটা তো আপনি বলা যাবে, কারণ হচ্ছে ইরান তো রাশিয়াকে ড্রোন দিয়ে ক্ষেপণাস্ত্র। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, খবর সংযোগ টক শোর দেশ এবং দেশের বাইরের অগণিত দর্শক শ্রোতা এবং আমাদের তরফ থেকে আজকের অনুষ্ঠানে আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও আমাদের পক্ষ থেকে স্বাগত। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠান শুরুর আগে আপনাদের কিছু আমি মেসেজ দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের ভিডিওগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ততে দেখছেন, বিশেষ করে টক শোটা, সেটা একটু লিখে পাঠান, আপনার নাম সহ ঠিকানা সহ, এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমরা যে প্রোগ্রামটা করি তার উপরে। এবং আমাদের ভিডিওগুলা বিশেষ করে এই অনুষ্ঠানটা সম্পূর্ণ দেখে তারপর লাইক কমেন্ট শেয়ার করবেন। আতিক ভাই, আমরা সরাসরি আজকে প্রথমে এইটাই চলে যাই, ইরানের মধ্যেই থাকবো, তারপরে সময় যদি থাকে আমরা একটু বাইরে যাব, তুরস্কের দিকে ঘুরতে যাব। তো যেটা ইরানে আমরা দেখলাম আজকে নিয়ে 2 দিন হঠাৎ করে কোনো আবাদ ছাড়াই, মানে ট্রাম্প তো সবকিছুতে একটা করে টুইট করে, কোনো কিছু ছাড়াই হামলাটা বন্ধ রেখেছে। আমরা তো ভাবলাম যে পর্দার পিছনে কিছু একটা হচ্ছে, যাক ভালো, হামলা হচ্ছে না, দুই পক্ষেরই ভালো, হামলা হয় মানে দুই পক্ষেরই ক্যাজুয়ালিটি বাড়ানো। কিন্তু আসল তথ্য তো নিউ ইয়র্ক টাইমস ফাঁস করে দিছে, এবং আপনি বারবার গত 4 মাস ধরে এটাই বলেন যে তারা সময় নেয় এসব করার জন্য। কি ফাঁস করলো একটু দর্শকদের সংক্ষেপে বলেন। প্রথমে বিষয় হলো মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করার কোনো কারণ নেই। তারা সবসময় একদিকে আলোচনা, একদিকে যুদ্ধ, কূটনীতি যুদ্ধ, মানে আলোচনা চালায়, কিন্তু সে আলোচনাটা কোনো আলোচনাই না। এমনিতে সে হামলা করার জন্য আলোচনা করে, যাতে আপনাকে একটু অপ্রস্তুত অবস্থায় সে হামলা করতে পারে। এই জন্য চা বিস্কুট খাওয়ার জন্য আলোচনা। হ্যাঁ, এই তো তাদের এই কোনো অমুসলিম শক্তিগুলোর আসলে এই আলোচনাকে কখনোই আপনি ভালোভাবে নিবেন না, কারণ তারা এগুলো হলো আপনার সাথে প্রতারণা করার জন্য করে। ইতিহাস তাই। হ্যাঁ, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গত কয়েক বছরের ইতিহাসও তাই। যেসব দেশে যেই জায়গায় তারা আলোচনা করেছে, আসলে আলোচনার মাধ্যমে সে সময় ক্ষেপণ করে, এর মধ্যে তার পুরো আক্রমণের প্রস্তুতি সে নিতে থাকে। মানে আপনাকে আলোচনার কথা বলে আপনাকে একটু অপ্রস্তুত রাখে, যেন আপনি ঠিকমতো হামলাটার জবাব দিতে না পারেন বা আপনি হামলা মোকাবেলা করতে না পারেন। তো মার্কিনিরাও ইরানিদের বিরুদ্ধেও প্রথম দিকে তাই করেছিল, কিন্তু ইরানিরা তো আগে থেকেই সতর্ক, তারা এই ব্যাপারে সতর্ক ছিল এবং বরাবরই সতর্ক ছিল। এবং এই 40 দিনের হামলা 14 দিন, লাস্ট 14 দিন, এখন 2 দিন যাবত একটু তারা হ্যাঁ, এবং বিরতিটা কেন এটা বলেন। বিরতিটা দিচ্ছে, আমরা তো আগেই বলছিলাম 40 দিনের হামলার পরেই যে মার্কিন যুক্তরাষ্ট্রের আর মাত্র মানে 40 ডেজ যুদ্ধ করার মতো তাদের ইকুইপমেন্ট আছে। আর মার্কিনীদের সামরিক ইকুইপমেন্ট বা যে ক্ষেপণাস্ত্র, এগুলি খুবই দামি জিনিস এবং এগুলো বানাইতে তাদের অনেক সময় লাগে, চাইলেই তারা বানাইতে পারে না। তো এই অবস্থায় তারা যখন দেখছে যে তাদের এইগুলো কমে আসছে, তারা যুদ্ধ করতে পারবে না, এই জন্য তারা এই হামলা করেও আবার দ্বিতীয়বার 10 দিনের জন্য বিরতি চেয়েছিল। তো ইরানের যে নতুন রাহবার মোস্তফা খামেনি, ইনি কিন্তু নির্দেশ দিয়েছেন যে বিজয় অর্জন করার আগ পর্যন্ত এদের সাথে আর কোনো বিরতি নাই, কারণ এরা বিরতির মাধ্যমে প্রতারণা করবে, তাদের নিজেদেরকে সংগঠিত করবে। সো পাল্টা আক্রমণ চলতেই থাকবে। আক্রমণ করলে পাল্টা আক্রমণ, আমি তো আজ পর্যন্ত দেখলাম না ইরানকে প্রথমে কোনো। হ্যাঁ, সাধারণত করে না, কিন্তু এখন তারা পলিসি হয়তো চেঞ্জ করছে, যদি এই 2 দিনে তারাও পাল্টা হামলা করেনি। হ্যাঁ, আবার একদিকে আপনি খেয়াল করেন যে নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকা, তাদের নিজেদেরই পত্রিকা এটা বলে দিয়েছে যে এই ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কাই মার্কিনিরা হামলা বন্ধ করেছে 2 দিন যাবত। হ্যাঁ, তো এগুলো তাদের শীর্ষ পরামর্শকদের মধ্যে ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে যাওয়া নিয়ে আলোচনা হয়। এই আজকে সকালের প্রতিবেদনে জানাচ্ছে আর কি নিউ ইয়র্ক টাইমস, যে গত সপ্তাহে ট্রাম্প তার শীর্ষ পরামর্শকদের নিয়ে বৈঠক করলেন এবং সেখানে এই ফুরিয়ে যাওয়ার বিষয়টা আলোচনা হয়। তখন তারা বলছে যে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং তাদেরকে আলোচনার প্রস্তাব দেন। তো সেই দিকেই আগাচ্ছে। কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করেন, এই যে 2 সপ্তাহে যে ইরানে হামলা করলো মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষতি, মার্কিন যুক্তরাষ্ট্রের এই ক্ষতি কমপক্ষে হয়েছে $20.6 বিলিয়ন, এবং এইটা কিন্তু ইরানের যে সামরিক বাজেট এর প্রায় 2.5 গুণ।
তার মানে কত খুব অল্প বাজেট দিয়ে কিন্তু ইরানিরা লড়াই করছে, আর তাদের এই বিশাল বাজেট। আর আপনি যদি গড়টা দেখেন 40 দিনের যে যুদ্ধ, তার চেয়ে তো বেশি 14 দিনে তাদের লস হয়েছে। তো এবং এই এর মধ্যে আরো একটা মজার ব্যাপার আছে, এই যে ইরান যুদ্ধ বন্ধের মধ্যে এবং যুদ্ধ চলাকালীনও ইরান দাবি করেছে তারা $18 বিলিয়ন তেল বিক্রি করেছে। মানে ব্যবসাটা ঠিকই করে নিছে। ইরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে যে গত 40 দিনের যখন যুদ্ধ চলছিল তখন ইরান $11.5 বিলিয়ন তেল বিক্রি করে, এবং এই যখন ব্রেক হয় তখন মানে যুদ্ধ বন্ধ ছিল যে কয়দিন, এই কয়দিন $6.5 বিলিয়ন তেল বিক্রি, মানে যখন ওই যে কিছু সময়ের জন্য নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়া হয়েছিল তখন তো বিক্রি করেছে। এবং এইটা ইরানের যে তেল খাত থেকে বার্ষিক আয়ের যে একটা লক্ষ্যমাত্রা থাকে না ওদের বাজেটে, সেই বাজেটের 60% অলরেডি অর্জিত হয়ে গেছে বছর শেষ হওয়ার আগেই। এখন আরো সময় আছে, 5 মাস আছে। তো এইগুলো তো একটা সিগনিফিকেন্ট বিষয়। তো এখন দেখা যাক কি দাঁড়ায়। এবং এইদিকে কিন্তু আপনার ইরানের যে সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসাইন মেহবি, উনি যেটা বলছেন, ব্রিটেনকে সতর্কতা দিয়েছেন যে ব্রিটেনের বিভিন্ন ঘাঁটি থেকে B-1 বোমারু বিমানগুলো আমেরিকানরা উড়িয়ে আনছে, উড়িয়ে এনে মধ্যপ্রাচ্য বা ইসরায়েল এইসব দেশে জমা করছে। তো অলরেডি তারা হামলাও করেছে কিন্তু 2 বার। তো এইটা ব্রিটেনকে সতর্কতা দিয়েছে ইরানিরা যে এই ধরনের কাজ যদি অব্যাহত রাখে তাহলে কিন্তু তারা পাল্টা জবাব পাবে। এবং আপনার জানেন যে ইউএস এর দাবিকেও ইরানিরা, এই মুখপাত্র বলছেন ইউএস এর দাবি মিথ্যা, এবং তিনি বলেছেন যে আমরা 8টি সামরিক কেন্দ্র মানে সেনা ছাউনি আর কি ওগুলাতে হামলা করেছে, এবং 20টি হ্যাঙ্গার ছিল এসব জায়গায়, এবং এগুলো সবগুলো একদম পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। হ্যাঙ্গারের ভিতরে নিশ্চয়ই হেলিকপ্টার ছিল, ড্রোন ছিল, লাইভ সেনাও ছিল। এবং ইরানি এই সেনা কমান্ডার দাবি করেছেন যে 200-র বেশি সেনা নিহত হয়েছে, এবং মার্কিনীদের বলেছে যে আপনারা আপনাদের সরকারের কথায় বিশ্বাস করবেন না, এবং হতাহতর সংখ্যা আরো অনেক। এগুলোর মাধ্যমে আপনাদের জনগণকে সরকার প্রতারণা করছে। এবং এই কয়দিনের যুদ্ধেও ইরানের 11টি যুদ্ধ বিমান, তারপর আপনার দেখা গেছে 17টি ড্রোন এবং 8টি ঘাঁটি, ইউএস ঘাঁটি ধ্বংস হয়েছে। অনেক বেশি রেশিও যদি আপনি ধরেন 40 দিনের রেশিও, এটা অনেক রেশিও। আর এর মধ্যে আরেকটা যেটা আকর্ষণীয় ঘটনা হলো, ইউক্রেন হঠাৎ কাস্পিয়ান সাগরে ইরানি একটি জাহাজে হামলা করেছে, এবং এতে ইরানি একজন নাবিক নিহত হয় এবং আরেকজন আহত হয়। এবং এই ঘটনাকে শত্রুতাপূর্ণ অপরাধমূলক আখ্যা দিয়ে যে ইউক্রেনের যে তেহরানে নিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, তাকে ইরান তলব করেছে। এটা গতকাল মানে 25শে জুলাই ইরানের যে বার্তা সংস্থা তারা জানিয়েছে। তাই ইরান এই ইউক্রেনের তো একটা ক্ষোভ আছে ভাই, এটা তো আপনি বলা যাবে, কারণ হচ্ছে ইরান তো রাশিয়াকে ড্রোন দিয়ে ক্ষেপণাস্ত্র দিয়ে, সেই ক্ষেপণাস্ত্র দিয়ে তো আপনি আমার অন্য ক্ষেত্রে তো যেখানে যুদ্ধ চলে না আপনার সাথে আমার, সেইখানে আপনি হামলা করবেন কি? আবার আপনার ভলাদিনী কিন্তু গেছিল পুরো ড্রোন বাহিনী নিয়ে সাহায্য করতে, মিডল ইস্টের অনেক দেশেই গেছে, এবং সেইখানে অনেক দেশ তার কাছে এখনো আরব আমিরাত, কাতার, কুয়েত 3 দেশই এদের ড্রোন ইন্টারসেপ্টর কিনতে চেয়েছে। এখানে একটা বিজনেসের সুযোগ। আর ইরান কিন্তু ওদের বলে দিয়েছে যে আমাদের কিন্তু খোররম শহরের মাত্রা হলো 4000 কিলোমিটার, আমরা কিন্তু ইউক্রেনেও আলাপ করব, হামলা করতে পারি। মানে তাদেরকে তার মানে একদিকে ব্রিটিশ আর একদিকে আপনার ইউক্রেনের ঘটনাটা এটা নতুন। বুলগেরিয়া তার পার্লামেন্টে গত সপ্তাহে বিল পাস করেছে। এখন নতুন যোগ হলো ইউক্রেন। তার মানে যুদ্ধ কিন্তু আপনি দেখেন যতই আপনি বলতেছেন থামানোর চেষ্টা করেন, যুদ্ধ কিন্তু আরো বাড়তেছে, এবং যার ফলে তেলের দাম কিন্তু আবার $100 ছুঁই বা হয়তো আজকে একটু কিছুক্ষণের মধ্যে আমরা দেখবো মার্কিন যুক্তরাষ্ট্রে, এখন তো সকাল রয়েছে, আজকে হয়তো কিছুক্ষণের মধ্যেই $100 ক্রস করবে। কারণ এটা এমন জ্বালানি যে এটা তো চাইলেই আর আপনি তৈরি করতে পারেন না। এবং এই যে কুয়েত আবার জানিয়েছে আজকে না, কুয়েত গতকাল জানিয়েছে আর কি, যে তাদের যে মার্কিন যুক্তরাষ্ট্র নিযুক্ত রাজদূত শেখা আল জাইন আল সাবা বলেছে যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসনে কুয়েতের অংশগ্রহণের দাবি ভিত্তিহীন। আচ্ছা, এটা আমি আপনাকে একটা প্রশ্ন করি। আপনার গত শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালে একটা রিপোর্ট আসছিল যে এই যে সেকেন্ড ফেজের হামলায় বাহরাইন এবং আপনার কুয়েত থেকে কিছু বিমান যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হামলা করে আসে, এটারই কি তারা করলো, প্রতিবাদ করলো যে রিপোর্টটা ভুয়া ইরানের ভয়ে? সম্ভবত। এবং না, এখন ইরান তো বলেই দিয়েছে যে তোমাদের ভূখণ্ড যদি ব্যবহার করতে দাও তাহলে কিন্তু আমরা পাল্টা হামলা করব।
এবং সেই পাল্টা হামলার ভয়েই তারা এখন তটস্থ। এবং এইসব দেশে কিন্তু একটা অদ্ভুত ব্যাপার শুরু হয়ে গেছে অলরেডি। কাতার, কুয়েত আর যেসব দেশের স্থানীয় জনগণ প্রতিবাদ শুরু করেছে যে কেন আমরা এই যুদ্ধে অংশ নিচ্ছি, হ্যাঁ, আমাদের একই মুসলিম ভাইদের সাথে, হ্যাঁ, বরং মার্কিনীদের এখান থেকে উচ্ছেদ করো। এবং আজকে সকালে আপনার হারেস পত্রিকা, মানে ইসরায়েলের খুব জনপ্রিয় পত্রিকা, সেইটা কিন্তু বলেছে যে ইসরায়েলের ইতিহাসে বেঞ্জামিন নেতানিয়াহু হলো সবচেয়ে খারাপ প্রধানমন্ত্রী, এবং যেটা আমাদের ইতিহাসে লেখা থাকবে। হ্যাঁ, আর ইরানের যে মুখপাত্র একটু আগে, কিছুক্ষণ আগে 10-12 মিনিট আগে জানিয়েছেন যে ইরাকের যে ইরবিল অঞ্চল, এইখানে কিন্তু আপনি জানেন যে মার্কিন ঘাঁটি ছিল। তো ইরান দাবি করেছে এইখানকার সকল ইউএস অবকাঠামো তারা একদম ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে, মানে এইখানে আর কোনো মার্কিন ঘাঁটি নাই। তো মার্কিন ঘাঁটি নাই মানে তো ওই কুর্দিদেরও ঘাঁটি শেষ, কারণ তারা এই ঘাঁটি দিয়েই ইরানের সাথে নানান ধরনের ঝামেলা পাকানোর চেষ্টা। আচ্ছা আতিক ভাই, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন রাখার আগে আমি একটু কমেন্টে যে সর্বশেষ প্রশ্নটা আপনার থাকবেন যে এখানে আবার নতুন একটা ফ্রন্ট যুদ্ধে খুলে গেছে, সেটা সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে। এই ঘটনার দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করব। আমি একটু কমেন্ট সেকশন থেকে আসি। আনোয়ার হোসেন লিখছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ সুন্দর অনুষ্ঠান পরিচালনা করার জন্য। আপনাকেও ধন্যবাদ। আব্দুল সালাম লিখছেন, আসসালামু আলাইকুম ভাই, ওমান মাস্কাট থেকে দেখছি, ইনি আমাদের রেগুলার ভিউয়ার্স। আপনাকে ধন্যবাদ ওমান থেকে দেখার জন্য, এবং আপনারা সাবধানে থাকবেন যারা প্রবাসী রয়েছেন। মাসুদ লিখছেন, নরসিংদী জেলা থেকে দেখছি, আপনার খুব চমৎকার আলোচনা, ধন্যবাদ আপনাকে, আপনার পুরো নরসিংদীবাসীকে আপনার হয়ে আমরা সালাম দিলাম, এবং আমাদের অনুষ্ঠানগুলো বেশি করে দেখবেন। আজিজ মোহাম্মদ লিখছেন, আমি সংযুক্ত আরব আমিরাত থেকে দেখছি, আপনাদের আলোচনা আমার খুবই ভালো লাগে, তাই নিয়মিত দেখার চেষ্টা করি। আপনাদের দুজনকে ধন্যবাদ। আর সংযুক্ত আরব আমিরাত বললে আমার একটা দেশের কথা মনে আসে, তাকে আপনি সাবধানে থাকবেন। আমরা যে ভাই বোনেরা প্রবাসী আছে তারা সাবধানে থাকবেন। আর সাদেক আলী লিখছেন, উনি কুষ্টিয়া বাংলাদেশ থেকে দেখেন। ধন্যবাদ। আতিক ভাই, আপনি সংক্ষেপে বলেন, আমি অনুষ্ঠানটা শেষ করব। আসলে মানে বাবাল মানদেব তো ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের নিয়ন্ত্রণে, এবং ওইখান দিয়েও বিশ্ব বাণিজ্যের প্রায় 15% তেল রপ্তানির ওইটা যাতায়াত। এবং শুধু তেল না, ওই আপনার সুয়েজ ক্যানেল দিয়ে যেসব পণ্যবাহী জাহাজ এদিকে মুভ করে, সেটাও বিশ্ব বাণিজ্যের আরেকটা বড় ক্ষেত্র, তেলের বাইরে। তো এখন আপনি যদি সৌদি আরবের তেল ওইখানে আটকায় দেন, তো অন্য দেশের জাহাজগুলো ওইখান দিয়ে চলাচল নিরাপদ বোধ করবে না, এবং পণ্যবাহী জাহাজ ওইদিকে প্রবেশ করবে না, কারণ তাদের যে বিমার যে প্রিমিয়াম, সেটার খরচ অনেক বেড়ে যায়, এবং অনেক কোম্পানি সেই প্রিমিয়াম নিতে চায় না, যার ফলে এই পুরো জাহাজগুলোকে পুরো আফ্রিকান বেল্টটা ঘুরে আসতে হবে। তো যার ফলে বিশ্ব বাণিজ্যে এটা একটা ভয়াবহ প্রভাব, খাদ্য মূল্য, পণ্য মূল্য, রপ্তানি, অনেক দেশের রপ্তানি পণ্যেও এটা আঘাত করছে। তো এইটা কিন্তু সৌদিদের আগেই বোঝা উচিত ছিল যে ইয়েমেনের সাথেও খেলতে, এবং ইয়েমেন এখন যেহেতু অবরোধের মধ্যে আছে এবং তারা এটা ধরে রেখেছে, এবং তারা এখন সৌদির উপরে অবরোধ দিয়েছে পাল্টা, এবং পাল্টা অবরোধ যেহেতু সৌদি আক্রমণ করেছে, তারা পাল্টা আক্রমণ করেছে কোন জায়গায়? মার্কিনী যে তেল কোম্পানি, বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি আরামকো, সেইটার উপরে। এর আগেও কিন্তু তারা একবার আরামকোতে হামলা করে 40% তাদের উৎপাদন শেষ করে দিয়েছিল। এবং আজকে কিছুক্ষণ আগেও আমরা টেলিভিশনগুলোয় দেখেছি, আল জাজিরা সব বিভিন্ন নিউজে দেখাচ্ছে আরামকোতে এখনো আগুন জ্বলছে। তার মানে এইবার কিন্তু হামলাটা কোনো পার্সেন্টেজ প্রকাশ করছে না এখনো কেউ, কিন্তু হামলাটা বোঝা যাচ্ছে ভয়াবহ। 3 দিন যাবত ওই আরামকোর স্থাপনায় আগুন জ্বলছে। তার মানে কি পুরো উৎপাদন হয়তো বন্ধ হয়ে গেছে। আরামকোর উৎপাদন যদি বন্ধ হয়ে যায়, সৌদি রাজ পরিবারের কিন্তু খবর আছে, এবং ওইটার টাকার উপরই তারা মজ মাস্তি করেন সারা দুনিয়ায়। এবং আপনার কথাই ঠিক, পুরো যুদ্ধটা কিন্তু অ্যাসিমেট্রিক ওয়ার খেলছে ইরান। হ্যাঁ, ছোট ছোট তার প্রতিরোধ কিন্তু ভয়াবহ, খুবই ভয়াবহ। মার্কিনীদের সমস্ত মানে প্রতিরোধ করার যে সক্ষমতা, সেইটাকে তারা স্টপ করে দিচ্ছে, এবং মুভমেন্টও স্টপ করে দিচ্ছে। মূলত আপনার যে সামরিক সাপ্লাই, যেমন এখন আপনার পুরা পশ্চিমা জগতের এখন তাদের ইন্টারসেপ্টর নাই, তো আপনি ইরানের সাথে যুদ্ধ করবেন কি করে? কিন্তু বিনিময়ে ইরানিরা কিন্তু প্রচুর ড্রোন বানাচ্ছে, ছোট ছোট মিসাইল, বড় মিসাইল সবই বানাচ্ছে। আর এইদিকে যে এই যুদ্ধের সবচেয়ে বেনিফিশিয়ারি মাঝখানে গত 10 বছর যাবতই এই বিশ্বের জ্বালানি যুদ্ধে সিরিয়া থেকে ইরাক, সব যুদ্ধের বেনিফিশিয়ারি নিচ্ছিল ইরাক, এবং এরদোগান সে ভাবছে যে সে সব জায়গায় খেলতেছে, কিন্তু মার্কিনীরা যে তাদের বোঝে না, এটাই সে বোঝে না। কারণ সে সোভিয়েত ইউনিয়ন থেকে, মানে সাবেক সোভিয়েত ইউনিয়নের যে পরের যে সাকসেস, সেটা রাশিয়ার হাত থেকে তারা S-400 কিনেছিল, এবং সে নেটোর সদস্য হয়েও নেটোর বিরুদ্ধে দেশ থেকে অস্ত্র কিনেছিল, এবং সে বলছিল যে এইটা দিয়ে তো
গত ন্যাটো সম্মেলনে তুরস্কে আমেরিকানরা এসে তাদের গায়ে পোছায় টোছায় যে হ্যাঁ বাবা তোমার দিব, কিন্তু আমরা তখনই জানতাম যে আসলে তাকে দিবে না। আমরা এটা বিক্রি করার জন্য বলছিল। এখন গিয়া নানান ধরনের সুদ বলবে যে এটা আমাদের পার্লামেন্ট অনুমোদন হয় নাই, নানান আইনি ঝামেলা আছে। তোমরা কাইটের পূরণ করতে পারো। ইসরায়েল যেদিন বলবে যে তুরস্ককে ন্যাটো দাও, তুরস্ক আমার বিশ্বস্ত গোলাম হয়ে গেছে, তখনই কেবল তাকে এই যে F-35 দিবে, এছাড়া তুরস্ককে কখনোই দিবে না। এখন এইটা তুরস্ক বা যে কোনো মুসলিম দেশের জন্য এই সমস্ত চিন্তা ভাবনা হলো সমস্ত বোকামি। পশ্চিমারা যতই তাদেরকে গায়ে হাত দিয়া মূলত তার পেট্রোডলারের মাঠটা ঠিক রাখতে চায়, এছাড়া আর কিছুই না। কখনোই কোনো মুসলমানকে আমেরিকা বা ইসরায়েলিরা কোনো হেল্প করবে না, কোনো ধরনের আধুনিক প্রযুক্তিও দিবে না। সৌদি আরবকেও যে পরমাণু কেন্দ্র করে দিবে না, সেখান তো সে বলেছেই তাকে যে আব্রাহাম অ্যাকর্ডে সাইন করতে হবে। এখন এই আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষর করা মানে হলো কি, আপনি ইসরায়েলকে অফিসিয়ালি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেন এবং ইসরায়েলের যে দখলকৃত ভূখণ্ডের বাসিন্দাদের যে রাষ্ট্র ফিলিস্তিনিদের, তাদের উপর যে এরা নানান ধরনের অত্যাচার নির্যাতন চালিয়েছে, এগুলোকে আপনি স্বীকৃতি দেয়া এবং ভবিষ্যতে ওইখানেও ঠিক একই ঘটনা ঘটবে F-35 এর মতো। কিছুদিন পরে বলবে যে না ঠিক আছে, ওইখানে আমরা দেখছি পরে বিষয়টা, কিন্তু ততদিনে আপনি কিন্তু স্বীকৃতি আদায় করে নিলেন। এবং খুবই দুর্ভাগ্য আমাদের যে সৌদি আরব যদি এই আব্রাহাম অ্যাকর্ডে সাইন করে, একই সাথে আপনি দেখবেন বাংলাদেশ, পাকিস্তান, এই সব দেশ লাইন ধরে এটাতে এটা ঝামেলা আছে, অনেক বড় ঝামেলা। এটা আমরা ভবিষ্যতে দেখবো। ধন্যবাদ আতিক ভাই, আপনি প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। আশা করি দর্শকরা বুঝতে পেরেছেন। আমাদের অনুষ্ঠানগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পৃথিবীর কোন প্রান্ত থেকে এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত ছিলেন সেটাও লিখে পাঠান। আন্তর্জাতিক যে কোনো বিষয় আপনারা যদি জানতে চান আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং আজকের মতো অনুষ্ঠানটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।